নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি শ্রীমতী স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারতের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ তার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এসো আমরা সরাসরি প্রবেশ করি আজকের পাঠ এককে। রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি, পূর্ব উদয়গিরি ভালে, গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ, নবজীবন রস ঢালে, তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতায় জয়গান গেয়েছেন সেই ভারতবর্ষের। তিনি স্বপ্ন দেখেছেন সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের রাত্রি প্রভাত হলে, পূর্ব উদয় গিরি ভালে যখন সূর্য উঠবে, তখন এক নতুন ভারতের জন্ম হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ অবধি চলেছিল এবং এই বিশ্বযুদ্ধে ব্রিটিশরা জয়ী হলেও তাদের অবস্থা হয়েছিল শোচনীয়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সকল ক্ষেত্রেই ব্রিটিশদের পতন ছিল সুনিশ্চিত। তারা বুঝতে পেরেছিল যে ধীরে ধীরে ভারত থেকে এবার তাদের চলে যেতে হবে নিজেদের দেশে। ইতিমধ্যে ভারতের অভ্যন্তরে আমরা দেখতে পাই সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে অভিযান চালাচ্ছে 1944 থেকে 1945 খ্রিস্টাব্দে। আবার 1946 খ্রিস্টাব্দে ভারতে দেখা দিচ্ছে নৌ বিদ্রোহ। এর পাশাপাশি সশস্ত্র সংগ্রাম, গান্ধীজির অহিংস আন্দোলন প্রমুখর পরিপ্রেক্ষিতে পতন অবশ্যম্ভাবী মনে করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন। লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের বড়লাট পদে নিযুক্ত করে 24শে মার্চ 1947 খ্রিস্টাব্দে ভারতে পাঠানো হয়। তিনি ভারতে এসে দেখেন যে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের মধ্যে ক্ষমতা হস্তান্তর বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। তাই তিনি জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারত বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা ঘোষণা করে। এই পরিকল্পনাটি মাউন্টব্যাটেন রোয়েদাদ বা মাউন্টব্যাটেন প্রস্তাব নামে পরিচিত। 1947 খ্রিস্টাব্দের 3রা জুন মাউন্টব্যাটেন প্রস্তাব ঘোষণা করা হয়। ভারতবর্ষের শেষ ভাইসরয় ছিলেন মাউন্টব্যাটেন। আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন তিনি। তাই মাউন্টব্যাটেন ভারতে আসার পর তিনি কিন্তু ভারতে মূলত এসেছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভারতীয় যে ক্ষমতা হস্তান্তর এবং ভারত বিভাজন সম্পর্কে আলোচনা করতেই। ভাইসরয় হিসেবে তিনি ভারতে বেশি দিন থাকতে পারেননি। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন পাশ করে এবং সেই আইনের পরিপ্রেক্ষিতেই 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারত স্বাধীনতা লাভ করলেও যে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন দেখেছিলেন সমকালীন ভারতবাসীরা, সেই ঐক্যবদ্ধ ভারত কিন্তু আর রইল না। ভারত দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের উদ্ভব হয়। পাকিস্তান গঠিত হয়েছিল সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা ও আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে।
অবশিষ্ট ভূখণ্ড নিয়ে গঠিত হয় স্বাধীন ভারত। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। প্রথম রাষ্ট্রপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবার আমরা ভারতের স্বাধীনতা আইন, যেটি ব্রিটিশ পার্লামেন্ট 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই পাশ করে, সেটি সম্পর্কে জেনে নেব। লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনার মাধ্যমে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র গঠনের বিষয়টি স্পষ্ট করলেও সেটির কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল 18 জুলাই 1947 সালে পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইনের মাধ্যমে। ভারতীয় স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় এবং ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ তাতে স্বাক্ষর করেন এবং এই স্বাক্ষরের মধ্যে দিয়েই তা আইনে পরিণত হয় 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। এই আইনের কতগুলি দিক ছিল। প্রথমত হচ্ছে ভারত বিভাজন। ভারত বিভাজনের ফলে ঐক্যবদ্ধ ভারত ভেঙে দুটি রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে, একটি ভারত, অন্যটি পাকিস্তান। আইনে বলা হয় ভারত এবং পাকিস্তান এই রাষ্ট্র দুটি আত্মপ্রকাশ করবে এবং তারা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে। দুটি রাষ্ট্রের এলাকাও ভাগ করে দেওয়া হয়। ভারত ডোমিনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মাদ্রাজ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং মুসলমান অধ্যুষিত জেলাগুলি ভিন্ন আসাম, দিল্লি, আজমির, কুর্গ। এবং পাকিস্তানের মধ্যে থাকবে ভারতের অবশিষ্ট অঞ্চল যথা সিন্ধু প্রদেশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা, বেলুচিস্তান এবং আসামের শ্রীহট্ট জেলা। দুটি রাষ্ট্র গঠন হওয়ার পর তাদের স্বতন্ত্র শাসনতন্ত্র গঠন করার উদ্দেশ্যে বলা হয়েছিল যে উভয় ডোমিনিয়নের যে গণপরিষদ তারা স্বাধীনভাবে নিজ নিজ রাষ্ট্রের শাসনতন্ত্র বা সংবিধান রচনা করতে পারবে এবং যতদিন না নতুন শাসনতন্ত্র কার্যকর হচ্ছে ততদিন পর্যন্ত ভারত এবং পাকিস্তান এই উভয় রাষ্ট্রই 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা শাসিত হবে। এরপর আসি দেশীয় রাজ্যের ভবিষ্যৎ। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট থেকে ভারতের দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান হবে। এই রাজ্যগুলি নিজেদের পছন্দ মতো ভারত অথবা পাকিস্তান রাষ্ট্রে যোগদানের অধিকার পাবে বা স্বাধীন থাকবে। মূলত দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ কি হবে এবং তারা সম্পূর্ণভাবে স্বাধীন থাকবে না নিজেদের ইচ্ছা মতো ভারত এবং পাকিস্তানে যোগদান করবে, তাই নিয়ে কিন্তু দেখা দিল দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি বৃহৎ সমস্যা। এসো আমরা আলোচনা করব এবার দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ এবং বিতর্ক নিয়ে। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ 1947 সালের পূর্বের ম্যাপ, যখন ভারত ভাগ হয়নি। সেই ঐক্যবদ্ধ ভারতের মধ্যে তোমরা যে গোলাপি রঙের স্টেটগুলো দেখতে পাচ্ছ বা রাজ্যগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু দেশীয় রাজ্য। এবং হলুদ যে রঙের যে রাজ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটি ছিল ব্রিটিশ ভারত। তাহলে তোমরা বুঝতেই পারছ যে দেশীয় রাজ্যগুলি অখণ্ড ভারতবর্ষের একটি বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করছিল। 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের প্রাক্কালে প্রায় 60% ভূখণ্ডে
ছিল ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন এবং 40% ভূখণ্ডে অস্তিত্ব ছিল এই স্বায়ত্তশাসিত দেশীয় রাজ্যগুলির। স্বায়ত্তশাসিত রাজ্যগুলোই দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল। 1947 খ্রিস্টাব্দে ভারত ছাড়ার সময় সরকারিভাবে ছোট বড় মিলিয়ে প্রায় 601টিরও বেশি, মতান্তরে 562টি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও দেশীয় রাজ্যগুলি তারা ভারতে যোগদান করবে না পাকিস্তানে যোগদান করবে নাকি স্বাধীন থাকবে, সেই মত কিন্তু দেশীয় রাজ্যগুলির ওপরই ছেড়ে দিয়েছিল ব্রিটিশ সরকার। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আয়তনে বড় 4টি রাজ্য ছিল। হায়দ্রাবাদ, তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, হায়দ্রাবাদ, মহীশূর বা মাইসোর, বরোদা এবং জম্মু কাশ্মীর। ভারতের স্বাধীনতা আইন অনুসারে দেশীয় রাজ্যগুলির সামনে 2টি বিকল্প রাখা হয়। এক, স্বাধীন অস্তিত্ব বজায় রাখা, অর্থাৎ তারা ভারত এবং পাকিস্তান কোনো পক্ষে যোগদান করবে না, তারা সম্পূর্ণ স্বাধীনভাবে রাজত্ব করবে। এবং দ্বিতীয় বিকল্প হিসেবে বলা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো একটি রাষ্ট্রে তারা যোগ দিতে পারবে। দেশীয় রাজ্যগুলি বিভিন্ন চুক্তির মাধ্যমে ইতিপূর্বে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হওয়া সত্ত্বেও তারা অভ্যন্তরীণ ক্ষেত্রে ছিল স্বশাসনের অধিকারী, অর্থাৎ তাদের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশরা কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করত না। বেশ কয়েকটি বড় দেশীয় রাজ্য ঘোষণা করে যে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও তারা স্বাধীনই থাকবে। বিশেষত ভোপাল, ত্রিবাঙ্কুর, কাশ্মীর, হায়দ্রাবাদ এই মনোভাব দেখালে সেটি কিন্তু ভবিষ্যৎ যে ভারতবর্ষ তৈরি হলো তার সার্বভৌমিকতা, জাতীয়তাবাদ, সার্বিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির পক্ষে ছিল বিপজ্জনক। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের জাতীয় সংহতি, অখণ্ডতা বজায় রাখার উদ্দেশ্যে বলেন যে ভারতীয় সীমানার মধ্যে কোনো স্বাধীন দেশীয় রাজ্যের অস্তিত্ব স্বীকার করা হবে না। 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে তৈরি করা হয় দেশীয় রাজ্য দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের দায়িত্ব দেয়া হয় লৌহ মানব বা ভারতের বিসমার্ক নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম 1875 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1950 খ্রিস্টাব্দে। সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় মনোভাব, তার কূটকৌশল এবং সর্বোপরি তিনি পাশে পেয়েছিলেন স্বরাষ্ট্র দপ্তরের তৎকালীন সচিব ভিপি মেনন। তার বুদ্ধিদীপ্ত কূটকৌশল, লর্ড মাউন্টব্যাটেনের সহযোগিতায় দেশীয় রাজ্যগুলিকে ধীরে ধীরে ভারতের অন্তর্ভুক্ত করা অনেকটাই সহজ হয়। ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভের পর মাত্র 3 সপ্তাহের মধ্যে বেশিরভাগ দেশীয় রাজ্যই ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে স্বাক্ষর করে এবং তারা ধীরে ধীরে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। এইভাবে ভারতে যোগদান করে 216টি দেশীয় রাজ্য তাদের আশেপাশের প্রদেশগুলোর সঙ্গে যুক্ত হয়। 275টি দেশীয় রাজ্য 5টি পৃথক প্রদেশে পরিণত হয়। 61টি দেশীয় রাজ্যকে 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়। তবে জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদকে নিয়ে সমস্যা দেখা দেয়। তারা
ভারতে যোগ দিতে অস্বীকার করে। 80% হিন্দু অধ্যুষিত জুনাগড়ের নবাব ছিলেন মুসলিম। তিনি পাকিস্তানে যোগ দিতে চাইলে সেখানে হিন্দু প্রজারা বিদ্রোহ করে। সেই প্রজা বিদ্রোহ ছড়িয়ে পড়ে। নবাব পাকিস্তানে পালিয়ে গেলে ভারতীয় সেনা জুনাগড়ে প্রবেশ করে। জুনাগড়ের মানুষ 1948 খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে ভারতে যোগদানের পক্ষে মত দিলে 1949 খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে কাশ্মীর ও হায়দ্রাবাদ নিয়ে তীব্র সমস্যার সৃষ্টি হয়। উক্ত ছবিতে আমরা দেখতে পাচ্ছি 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট রাত্রি 12টার পর যখন 15ই আগস্টে ভারতবর্ষ পদার্পণ করছে, সেই দিনটিতে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত রয়েছেন লর্ড মাউন্টব্যাটেন, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী প্রমুখ বিশিষ্ট নেতারা। সেদিনই প্রথম ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা হয় এবং 15ই আগস্ট যে দিনটি আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি, সেই দিনটির যে সফলতা বা যে সাফল্য সেটি আমরা কিন্তু এই ছবিটির মাধ্যমে দেখতে পাই। এই যে নতুন ভারতের জন্ম হলো, সেই নতুন ভারতের ওপর কিন্তু সমস্যার উদ্রেক করেছিল দেশীয় রাজ্যগুলি এবং দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করতে না পারলে যে অখণ্ড ভারতবর্ষের সীমানা তৈরি হয়েছিল, সেই সীমানা কিন্তু ভারতের নিরাপত্তার পক্ষে ছিল বিপজ্জনক। তাই আমরা দেখতে পাই যে 14টি রাজ্য নিয়ে 1947 সালে ভারতবর্ষ তৈরি হয়েছিল, 2021 সালে আমরা সেখানে দেখতে পাই 28টি রাজ্যের অবস্থান হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে রাজ্য ভাগ হয়েছে, কিন্তু এই ভাগ হওয়া সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু তার অখণ্ডতা বজায় রেখেছে। আমরা জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতবর্ষের অন্যতম বৈশিষ্ট্য। বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই নানা জাতি, নানা বেশ, নানা ধর্ম সকলই রয়েছে, তার মধ্যেই বিবিধের মাঝে ঐক্য হিসেবে রয়েছে মিলন, এবং এই মিলনের মাধ্যমেই অখণ্ড ভারত আজও তার জয়ধ্বজা উড়িয়ে চলেছে। এরপর আমরা চলে আসব অধিকাংশ দেশীয় রাজ্য যখন ভারতের সঙ্গে যুক্ত হলো, তারপর 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারত তার নিজস্ব সংবিধান প্রবর্তন করে। এই কারণে প্রতি বছর 26শে জানুয়ারি দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। ভারত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর ভারতের রাজ্যগুলিকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। তোমরা দেখতে পাচ্ছ ক্যাটেগরি এ, ক্যাটেগরি বি, ক্যাটেগরি সি এবং ক্যাটেগরি ডি, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। ক্যাটেগরি এ হচ্ছে ক শ্রেণী। ক শ্রেণী ছিল মূলত গভর্নর শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, মাদ্রাজ ও পাঞ্জাব। মোট 9টি রাজ্য রয়েছে এই ক্যাটেগরি এ বা ক শ্রেণীর মধ্যে। এরপরে আমরা চলে যাব খ শ্রেণী বা ক্যাটেগরি বিতে। রাজা বা শাসকের দ্বারা শাসিত রাজ্য হায়দ্রাবাদ, মধ্য ভারত, মহীশূর, পাটিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন, যাকে বলা হয়
পেপসু, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, সৌরাষ্ট্র ও ত্রিবাঙ্কুর, কোচিন, মোট 8টি রাজ্যকে নিয়ে তৈরি হয়েছিল ক্যাটেগরি বি বা খ শ্রেণী। এরপরে আমরা দেখে নেব গ শ্রেণী বা ক্যাটেগরি সিতে কোন কোন রাজ্য রয়েছে। কমিশনার শাসিত রাজ্য আজমির, ভূপাল, বিলাসপুর, হিমাচল প্রদেশ, কচ্ছ, কুর্গ, দিল্লি, মণিপুর, ত্রিপুরা ও বিন্ধ্য প্রদেশ নিয়ে মোট 10টি রাজ্য রয়েছে ক্যাটেগরি সিতে। এরপরে আমরা চলে আসব ঘ শ্রেণী বা ক্যাটেগরি ডিতে। এর অন্তর্গত ছিল কেন্দ্রশাসিত রাজ্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে আমরা দেখে নিলাম যে ভারতবর্ষ স্বাধীন হলেও ভারতবর্ষকে সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে তৎকালীন ভারতের রাজ্যগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। এবার আমরা ক্ষুদ্র দেশীয় রাজ্যগুলির ভারতের অন্তর্ভুক্তি কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করব। জুনাগড়ের কথা তো আমরা আগেই দেখেছি। জুনাগড় এবং কয়েকটি সন্নিহিত রাজ্য কাথিয়াওয়াড় বা সৌরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় 31শে ডিসেম্বর 1908 খ্রিস্টাব্দে। এর পাশাপাশি আমরা দেখতে পাই ময়ূরভঞ্জ উড়িষ্যার সঙ্গে, কোলাপুর বোম্বের সঙ্গে, রামপুর ও বেনারস উত্তরপ্রদেশের সঙ্গে, কোচিন ত্রিবাঙ্কুরের সঙ্গে যুক্ত হয়। এদের মধ্যে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক ও প্রশাসনিক অংশ ছিল বৃহত্তর রাজস্থান ইউনিয়ন, যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 30শে মার্চ 1949 খ্রিস্টাব্দে। এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল 15টি ক্ষুদ্র রাজপুত রাজ্য, যেগুলির মোট আয়তন ছিল প্রায় 1,20,000 মাইল এবং জনসংখ্যা ছিল প্রায় 1,30,00,000। এখান থেকে বার্ষিক রাজস্ব আসত প্রায় 10 কোটি টাকা। বোম্বাইয়ের সঙ্গে বরোদার সংযুক্তি ঘটে 1949 খ্রিস্টাব্দের 1 মে। ভূপাল, কোচবিহার, ত্রিপুরা ও মণিপুর কেন্দ্রীয় শাসনের অধীনে থেকে যায়। এইভাবে 1949 খ্রিস্টাব্দে নভেম্বর মাসের আগেই কাশ্মীর ও হায়দ্রাবাদ বাদে বাকি দেশীয় রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। আলোচ্য ছবিতে তোমরা দেখতে পাচ্ছ জওহরলাল নেহেরু ভারত ভুক্তির অন্যতম যে কাণ্ডারি ছিলেন সেই লৌহ মানব বল্লভভাই প্যাটেলের সঙ্গে আলোচনা করছেন যে দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করে ভারতের অখণ্ডতা যাতে বজায় রাখা যায়। এবার আমরা দেখে নেব হায়দ্রাবাদ কিভাবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। তোমরা হায়দ্রাবাদ বর্তমানে তোমরা অন্ধ্রপ্রদেশের ম্যাপটা দেখতে পাচ্ছ এবং তার উপরেই দেখো রয়েছে হায়দ্রাবাদ। ভারতের তৎকালীন সময়ে বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ, যেটি বর্তমান তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে গড়ে ওঠা প্রায় 82,000 বর্গমাইল বিস্তৃত। এই রাজ্যের শেষ শাসক বা নিজাম ছিলেন মীর ওসমান আলী খান। হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে নিজাম ভারতের সঙ্গে একটি স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করেন 1947 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। এর পাশাপাশি তিনি হায়দ্রাবাদের স্বাতন্ত্র্যকে বজায় রাখতে সচেষ্ট হয়েছিলেন এবং চেয়েছিলেন যে ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র দেশীয় রাজ্য হিসেবে হায়দ্রাবাদ টিকে থাকুক। এই অবস্থায় ভারত সরকার নিজামকে এক চরম পত্র পাঠায় 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এবং ভারতবর্ষ চেয়েছিল হায়দ্রাবাদ যেন তার স্বাধীন অস্তিত্ব বজায় না রেখে সরাসরি ভারতের
অঙ্গীভূত হয়, কিন্তু নিজাম ভারতের সেই দাবি উপেক্ষা করে। তখন ভারতবর্ষের তৎকালীন জেনারেল জয়ন্তনাথ চৌধুরী বা JN চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে 13 সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দে। এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত। 18 সেপ্টেম্বর ভারতীয় বাহিনীর কাছে হায়দ্রাবাদ আত্মসমর্পণ করে। এখানে বলে রাখি, হায়দ্রাবাদের নিজাম মুসলিম হলেও তার প্রজারা কিন্তু ছিলেন হিন্দু। তাই আমরা দেখতে পাই সেই সময় নিজাম সংখ্যালঘু নেতা কাসিম রিজভির নেতৃত্বে একটি রাজাকার বাহিনী গঠন করে, যাদের মূল উদ্দেশ্যই ছিল হিন্দুদের ওপর হিংসার বাতাবরণ তৈরি করা, তাদের ওপর অত্যাচার করা এবং হিন্দুদের হত্যা করে স্বাধীনভাবে হায়দ্রাবাদ রাজ্য নিজামের অধীনে পরিচালিত করা। কিন্তু শেষ পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগ এবং তৎকালীন জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং এই রাজাকার বাহিনীকে হটিয়ে দেয়। অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ বাধ্য হয় ভারতীয় বাহিনীর কাছে 1948 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর আত্মসমর্পণ করতে। এর কয়েক মাস পর নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে তাকে হায়দ্রাবাদের সাংবিধানিক পদে বসানো হয়। হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের অন্তর্গত হয়। 1956 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদকে 3টি অংশে ভাগ করে সেগুলিকে অন্ধ্রপ্রদেশ, বোম্বাই ও মহীশূরের সঙ্গে যুক্ত করা হয়। ব্রিটিশরা ভারত ত্যাগের পরও ভারতের চন্দননগর, পন্ডিচেরি, ইয়ানাম, মাহে, কারিকল প্রভৃতি স্থান ফ্রান্সের এবং গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি পর্তুগালের উপনিবেশ ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা ভারত 1947 সালের 15ই আগস্ট ত্যাগ করলেও ভারতের বহু অঞ্চল তখনও বিদেশি উপনিবেশ হিসেবে টিকে ছিল। তাদের মধ্যে অন্যতম ছিল ফ্রান্সের উপনিবেশ হিসেবে ভারতের চন্দননগর, পন্ডিচেরি, ইয়ানাম, মাহে, কারিকল, এবং পর্তুগিজদের উপনিবেশ ছিল গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি। চন্দননগর 1950 খ্রিস্টাব্দে এবং পন্ডিচেরি, ইয়ানাম, মাহে ও কারিকল 1954 খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয়। ভারত 1954 খ্রিস্টাব্দে দাদরা ও নগর হাভেলি এবং 1961 খ্রিস্টাব্দে গোয়া, দমন, দিউ দখল করে। দেশীয় রাজ্য সিকিম 1975 খ্রিস্টাব্দে ভারতে যোগ দেয়। এরপরে আমরা চলে আসব কাশ্মীর প্রসঙ্গে। ভারত, পাকিস্তান, চীন ও সোভিয়েত রাশিয়া দিয়ে ঘেরা ছিল তৎকালীন দেশীয় রাজ্য কাশ্মীর। এই কাশ্মীরের আয়তন ছিল প্রায় 84,471 বর্গমাইল। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতার পর কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তানের কোনো পক্ষেই যোগ না দিয়ে স্বাধীন থাকার কথা ঘোষণা করেছেন। কাশ্মীরের রাজা হরি সিং ছিলেন হিন্দু, কিন্তু তার প্রজারা ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। কিন্তু বিভিন্ন কারণে পাকিস্তানের মদতপুষ্ট পাঠান এবং অন্যান্য উপজাতিদের নিয়ে গঠিত হানাদার বাহিনী কাশ্মীরে প্রবেশ করে 22 অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। এই আক্রমণে বিপর্যস্ত হয়ে রাজা হরি সিং
তার প্রধানমন্ত্রী মেহেরচাঁদ মহাজনের মাধ্যমে ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন 24শে অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। এরপর তিনি ভারত সরকারের সঙ্গে দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি সংক্রান্ত এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন 26শে অক্টোবর। ফলে ভারতীয় সৈন্যদল পাক হানাদারদের হটিয়ে কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করে। পরবর্তীকালে সেখানকার জনপ্রিয় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহ ভারতীয় বাহিনীর সাহায্যে কাশ্মীরে আপৎকালীন সরকার প্রতিষ্ঠা করে। কাশ্মীরকে কেন্দ্র করে পরবর্তীকালে 3টি ভারত পাক যুদ্ধ হয়েছিল 1965 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে এবং 1999 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্যগুলি তো ভারতের অন্তর্ভুক্ত হলো। অন্তর্ভুক্ত হবার পর তাদের প্রভাব কি হলো? দেশীয় রাজ্যগুলি ভারতবর্ষে অন্তর্ভুক্ত হওয়া যে সমস্যা ছিল সেই সমস্যা কাটিয়ে উঠে অখণ্ডতার লক্ষ্যে দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্তিকরণ হয়েছিল। এবার আমরা দেখে নেব তার প্রভাব কিভাবে ভারতে পড়েছিল। প্রাক স্বাধীনতা পর্বে দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তিকরণ সমস্যা ছিল অন্যতম সমস্যা। মূলত সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের বিসমার্ক বা লৌহ মানব বলা হয়, তার উদ্যোগেই দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি সম্পন্ন হয়। প্রথমত হচ্ছে ভারতভুক্তির ফলে ভৌগোলিক ঐক্য রক্ষা পায়। ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ছোট বড় দেশীয় রাজ্যগুলি ছিল সেগুলো ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে ভারতের ভৌগোলিক এবং রাজনৈতিক ঐক্য সম্পন্ন হয়। অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক দিক থেকেও আমরা দেখতে পাই যে পিছিয়ে পড়া এই রাজতান্ত্রিক দেশীয় রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্তির ফলে ভারতের সর্বত্র একই ধরনের অর্থনৈতিক নীতি এবং গণতান্ত্রিক আদর্শ পরিব্যাপ্ত হয়। ধর্মনিরপেক্ষতা, দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তির প্রশ্নকে কেন্দ্র করে ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তিও শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে জুনাগড়, হায়দ্রাবাদ এবং কাশ্মীরকে কেন্দ্র করে হায়দ্রাবাদে নিজাম বিরোধী বা জুনাগড়ের নবাব বিরোধী আন্দোলনের সপক্ষে বা কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপের বিরুদ্ধে ভারতীয় মুসলমানগণ কিন্তু ভারত সরকারকে সমর্থন করে। বৈচিত্র্য, ভারতের দেশীয় রাজ্যগুলির অধিকাংশ শান্তিপূর্ণ উপায়ে ভারতে যোগদানের ফলে ভারতীয় ঐতিহ্য, বৈচিত্র্য, ঐক্য বজায় রাখার পাশাপাশি গৃহযুদ্ধ এড়িয়ে ভারতের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এসো এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে একটু দেখে নিয়ে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয় মহাত্মা গান্ধীকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, মোহাম্মদ আলী জিন্নাহকে, রাজেন্দ্র প্রসাদকে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 12 জুলাই 1947 খ্রিস্টাব্দে, 16 জুলাই 1947 খ্রিস্টাব্দে, 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে, 19 জুলাই 1947 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্ন, অপারেশন পোলোতে নেতৃত্ব দেন রাসবিহারী বোস, শেখ আবদুল্লাহ, সুভাষচন্দ্র বসু, JN চৌধুরী। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটির নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, গোয়া কবে ভারতভুক্ত হয়? তৃতীয় প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। দ্বিতীয় প্রশ্ন, দেশীয় রাজ্য সিকিম 1977 খ্রিস্টাব্দে ভারতে যোগ দেয়। ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে প্রথম প্রশ্ন হরি সিং, দ্বিতীয় মেহেরচাঁদ মহাজন, তৃতীয় শেখ আবদুল্লাহ এবং চতুর্থ ওসমান আলী খান। খ
খ স্তম্ভে রয়েছে ক হায়দ্রাবাদের নিজাম, খ কাশ্মীরের মহারাজা, গ কাশ্মীরের প্রধানমন্ত্রী, ঘ ন্যাশনাল কনফারেন্সের নেতা। সঠিক উত্তরটি তোমরা মেলাবে। ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, নাম লেখো। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ও দেশীয় রাজ্য জুনাগড়। পরবর্তী প্রশ্ন বিবৃতি ও ব্যাখ্যা। বিবৃতি: দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল। ব্যাখ্যা 1, এর ফলে ভারত বৈদেশিক আক্রমণের হাত থেকে রেহাই পায়। ব্যাখ্যা 2, ভারত রাজনৈতিক অনৈক্য অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়। ব্যাখ্যা 3, এই সময় রাজা মহারাজাদের অত্যাচার কমতে থাকে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, 3টি বাক্যে উত্তর লিখবে। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? বিভাগ ঘ, বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণ বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? আমার পড়ানো এখানেই শেষ। আশা করি তোমাদের এই অষ্টম অধ্যায়টির প্রথম পর্ব বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে, প্রশ্নগুলি অনুশীলন করবে এবং নিয়মিত বই পড়ে সেগুলো লেখার, পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে। আজকে পড়ানো আমার এখানেই শেষ। আবার দেখা হবে দ্বিতীয় পর্বে। নমস্কার।